নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ক্লাসেস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এখন আমরা আলোচনা করব দশম শ্রেণীর ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, কারকের দ্বিতীয় পর্ব। আমরা প্রথম পর্বে আলোচনা করেছিলাম কারকের যে কারকের সংজ্ঞা হচ্ছে নামপদের সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক তাকে বলে কারক, এবং নামপদ কি এবং ক্রিয়াপদ কি সে সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা সেখানে করেছি। এখন আমরা কারকের কতগুলো ভাগ আছে এবং কারকের কিভাবে সেই ভাগ কিভাবে কারকে পরিণত হয়, বিভক্তি কি, বিভক্তি কতগুলি এবং অনুসর্গ নির্দেশক সে সম্পর্কে আমরা এখানে আলোচনা করি। তো আগের দিনের আলোচনা যেখানে শেষ করেছিলাম, আজকের আবার সেখান থেকে শুরু করছে যে ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক তাকে বলে কারক। ক্রিয়াপদ হচ্ছে যে যে পদের দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় তাকে বলে ক্রিয়াপদ, আর যে পদের দ্বারা কোনো কিছু নাম বোঝায় তাকে বলে নামপদ। ক্রিয়াপদের মূলত ক্রিয়াপদ এর আলাদা কোনো অংশ নেই, কিন্তু নামপদের অংশগুলি হচ্ছে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়। যদি আমরা পরিপূর্ণভাবে বিচার করে দেখি তাহলে দেখব যে বিশেষ্য সর্বনাম পদের ক্ষেত্রে কেবলমাত্র কারকে পরিণত করা যায়, কিন্তু বিশেষণ ও অব্যয় কখনো কারকে পরিণত হয়নি। বিশেষণ তখনই কারকে পরিণত করা সম্ভব হবে যখন বিশেষণটাকে বাক্যের মধ্যে ব্যবহার করার সময় বিশেষ হিসেবে ব্যবহার করা হবে, তখনই সেটাকে কেবলমাত্র কারকে পরিণত করা সম্ভব। তো আগের থেকে আলোচনা করছি ক্রিয়াপদ ধাতুজ বিভক্তি সমান সমান ক্রিয়াপদ। তার নামপদ হলো শব্দযোগ বিভক্তি সমান সমান নামপদ। আগের দিনের আলোচনায় আমরা দেখেছি যে ধাতুযোগ বিভক্তি সমান সমান ক্রিয়াপদ আর শব্দযোগ বিভক্তি সমান সমান নামপদ। এখন আমরা কারকের কতগুলো ভাগ সম্পর্কে আমরা আলোচনা করি। কারককে মূলত 6 ভাগে ভাগ করা হয়। প্রতিকারক, কর্মকারক, করণকারক, প্রতিকরণ কারক।
প্রধান কারক। ও নিমিত্ত কারক। তো কারকের প্রকারভেদ অনুসারে ছটি ভাগে ভাগ করা হয়। কারকের প্রকারভেদ অনুসারে ছটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কর্তৃকারক, একটা হচ্ছে কর্মকারক, একটা হচ্ছে কর্মকারক, একটা হচ্ছে অধিকরণ কারক, একটা হচ্ছে অপাদান কারক, একটা হচ্ছে নিমিত্ত কারক। সাধারণত সিলেবাসের মধ্যে আমরা যে প্রশ্নগুলো পাই সেটা হচ্ছে যে কারক ও বিভক্তি নির্ণয় করো। তো কারক সম্পর্কে যদি আমাদের চিনবার ক্ষেত্রে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে আমরা কারক করতেই পারবো না, এবং বিভক্তি যদি ঠিকঠাক করে বুঝতে না পারি তাহলে আমরা কারক ও বিভক্তি কোনোটাই করতে পারবো না। তো এখন আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কারক। কারক হচ্ছে 6 প্রকার। একটা হচ্ছে কর্তৃকারক, একটা হচ্ছে কর্মকারক, একটা হচ্ছে কর্মকারক, একটা হচ্ছে অধিকরণ, অপাদান আর নিমিত্ত কারক। এবারে হচ্ছে কর্তৃকারক। মূলত কর্তৃকারক হচ্ছে যে ক্রিয়া সম্পাদন করে, যে ক্রিয়া সম্পাদন করে তাকে বলে কর্তৃকারক। কর্তা যা করে সেটা হচ্ছে কর্মকারক, আর কর্তার যা সাহায্য করে সেটা হচ্ছে কর্মকারক। আর অধিকরণ হচ্ছে কখন কোন সময় যদি কোনো ক্রিয়া সম্পাদন হয় তখন তাকে বলে অধিকরণ কারক। আর অপাদান কারক হচ্ছে কোনো কিছু থেকে জাত মানে উৎপত্তি বা কোনো কিছু থেকে ধ্বংস যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটাকে হবে অধিকরণ কারক। আর নিমিত্ত হচ্ছে কোনো কিছুর জন্য যখন তাকে দেওয়া হয়, কোনো কিছুর উদ্দেশ্যে কিছু করা হয় তখন তাকে বলা হয় নিমিত্ত কারক। তো কর্তৃকারক কি করে বলবো? ক্রিয়া কর্তৃকারক, কর্মকারক, কর্মকারক, অধিকরণ, অপাদান আর নিমিত্ত কারককে করতে গেলে এই সমস্ত কিছু মনে রয়েছে একটাই জিনিস, সেটা হচ্ছে ক্রিয়াপদ। যদি কোনো একটা বাক্য দেওয়া থাকে এবং সেই বাক্যের মধ্যে যদি কারক সম্পর্কে চিহ্নিত করতে বলে এবং বিভক্তি চিহ্নিত করতে বলে তাহলে প্রথমেই আমাদের কারক করতে গেলে যে বাক্যের মধ্যে যেটাকে আমাদের খুঁজে পেতে হবে সেটা হচ্ছে ক্রিয়াপদ। যদি কোনো বাক্যের মধ্যে ক্রিয়াপদ ছাড়া কোনো বাক্য দেওয়া থাকে এবং সেটাকে যদি আমরা কারণ নির্ণয় করতে বলে তাহলে কখনোই সেই বাক্যের কারক নির্ণয় করা সম্ভব নয়। তার প্রথমে আমাদেরকে দেখতে হবে যে বাক্যের মধ্যে ক্রিয়াপদ রয়েছে কিনা। যদি দেখা যায় যে সেই বাক্যের মধ্যে কোনো ক্রিয়াপদ না থাকে তাহলে আমরা সেই বাক্যের কারক ও বিভক্তি নির্ণয় কখনোই করতে পারবো না, কারণ ক্রিয়াপদ যদি না থাকে তাহলে সেই বাক্যের কারক কখনোই করা সম্ভব নয়। তো একটা বাক্যের সাহায্যে উদাহরণের সাহায্যে আমরা দেখবো যে কিভাবে কারক নির্ণয় করতে হয়। এখানে একটা বাক্য আমরা লিখেছি, সেটা হচ্ছে যে সোমা সকালে ভাইকে নিয়ে মায়ের জন্য আম কিনল। এবং এখানে দেখবো আমরা যদি বাক্যটাকে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে দেখি তাহলে দেখবো যে বাক্যের মধ্যে একটা ক্রিয়াপদ রয়েছে। যদি বাক্যের মধ্যে ক্রিয়াপদ না থাকতো এবং এই বাক্যগুলোর মধ্যে কারণ নির্ণয় করতে হতো তাহলে কখনোই আমরা সেই কারকে নির্ণয় করতে পারতাম না। তো এখানে বাক্যের মধ্যে রয়েছে কিনল, এটা হচ্ছে একটা ক্রিয়াপদ। এই বাক্যের বাকি যে অংশগুলো রয়েছে সেগুলো এই ক্রিয়াপদের সাথে কানেক্টেড। যদি ক্রিয়াপদ
না থাকতো তাহলে এই বাক্যটা কখনোই করা সম্ভব হতো না। এবার আমরা দেখবো যে ক্রিয়াপদকে প্রশ্ন করব, কে কিনলো? কি কিনলো? কখন কিনলো? এখানে যদি আমরা ক্রিয়াপদকে প্রশ্ন করি তাহলে দেখব যে কে কিনলো, ক্রিয়াপদকে কে কিনলো সেটা হচ্ছে সোমা কিনলো। তার জন্য কিনলো। কি, কে কিনলো? সোমা কিনলো। কি কিনলো? আমি কিনলো। কখন কিনলো? সকালে কিনলো। তার জন্য কিনলো। মায়ের জন্য কিনলো। তাকে নিয়ে গিয়ে আমি কিনলাম। তাকে নিয়ে কিনলো। ভাইকে নিয়ে কিনলো। উপরিউক্ত যে বাক্যটা রয়েছে এই বাক্যের মধ্যে থেকে আমরা ক্রিয়াপদ নির্ণয়ের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে বাক্যের প্রথম অংশের প্রথম যেটা গুরুত্বপূর্ণ দিক আমাদের খুঁজে নিতে হবে সেটা হচ্ছে যে বাক্যের মধ্যে রয়েছে আদৌ কি কোনো বাক্যের মধ্যে ক্রিয়াপদ রয়েছে কিনা। আমরা দেখেছি যে এই বাক্যটাকে সম্পূর্ণভাবে দেখার পর দেখেছি আমরা যে বাক্যের মধ্যে একটা ক্রিয়াপদ রয়েছে সেটা হচ্ছে কিনলো। এবারে বলেছিলাম যে কারক করতে গেলে মূল যে জিনিস সেটা হচ্ছে ক্রিয়াপদ। ক্রিয়াপদ ছাড়া কখনোই কারক করা সম্ভব নয়। এবার ক্রিয়াপদকে আমরা কারকে রূপান্তরিত করতে হলে ক্রিয়াপদকে আমরা কতগুলো প্রশ্ন করবো, যদি সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে যে উত্তরগুলো পাওয়া যাবে সেগুলো বিভিন্ন কারকের ভাগ হিসেবে আমরা ধরবো। সেগুলো হচ্ছে যে ক্রিয়াপদকে যদি আমরা কে দিয়ে প্রশ্ন করি, কে কিনলো, সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্নের করবার পর সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে যে উত্তরটা পাই সেটা হচ্ছে শূন্য। তাহলে ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করার পর যদি সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে যে উত্তর আসে সেটা হচ্ছে কর্তৃকারক। ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করলে সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে যেটা আসে সেটা হচ্ছে কর্তৃকারক। ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে সেই প্রশ্নের প্রেক্ষিতে যে উত্তর আসে সেটা হচ্ছে কর্মকার। ক্রিয়াপদকে কবে কখন কোথায় দিয়ে প্রশ্ন করলে সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে যদি কোনো উত্তর আসে সেটা হচ্ছে অধিকরণ। এখানে হচ্ছে কখন কিনলো, সকালে কিনলো, তাহলে সকালে হচ্ছে অধিকরণ। তার জন্য কিনলো, কারণ নিমিত্ত বা কারোর উদ্দেশ্যে যদি কিছু কেনা হয় তখন তাকে নিমিত্ত। তার জন্য কিনলো, মায়ের জন্য কিনলো, তাহলে কি হচ্ছে নিমিত্ত কারণ। কাকে নিয়ে কিনলো, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলো, ভেকে নিয়ে কিনলো, তাহলে হচ্ছে কর্ম।
তো কারক চিহ্নিত করার ক্ষেত্রে যেটা সব থেকে বেশি প্রয়োজন আমরা প্রথমে বললাম যে সেটা হচ্ছে ক্রিয়াপদ খুঁজে বের করা। একটা বাক্যের মধ্যে কারক কারক চিহ্নিত করার জন্য প্রথমে আমাদেরকে খুঁজে নিতে হবে যে বাক্যের মধ্যে ক্রিয়াপদ রয়েছে কিনা, তারপর ক্রিয়াপদ খন্ড কতগুলো প্রশ্ন করবো, যে সেই প্রশ্ন করার পর সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে যদি কোনো উত্তর আমরা পাই তাহলে জানবো সেটা হচ্ছে সেই শ্রেণীর কারক। যেমন ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করলে সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে যে উত্তর পাওয়া যায় তাকে বলে প্রত্যয়কারক। ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে যদি কোনো উত্তর পাওয়া যায় তাকে বলে কর্মকারক। ক্রিয়াপদকে কবে কখন কোথায় ইত্যাদি দিয়ে প্রশ্ন করলে সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে যদি কোনো উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অধিকরণ কারক। ক্রিয়াপদকে দ্বারা দেওয়ার জন্য বা কোনো কিছু উদ্দেশ্য বা নিমিত্ত যদি কোনো কিছু ব্যবহার করা হয় তাহলে সেটাকে বলা হয় নিমিত্ত কারক। আর ক্রিয়াপদকে কোনো কিছু দ্বারা দেওয়া কর্তৃক বা কোনো কিছু দ্বারা কিছু করা হয় তখন তাকে বলা হচ্ছে কর্ম কারক। আর অপদান হচ্ছে কোনো কিছু থেকে জাত বা উৎপত্তি, যেমন তেল থেকে আটা, যেমন সরি যেমন চাল থেকে মুড়ি, থেকে চাল থেকে মুড়ি, কোন কিছু থেকে উৎপত্তি যেমন হচ্ছে সেটা হচ্ছে অপাদান কারক। অপাদান কারক। অধিকরণ কারক হচ্ছে কুঠার দিয়ে কাঠ, কুঠার দিয়ে কাঠ কাটা, কুঠার দিয়ে কাঠ দ্বারা দিয়ে করতে কোনো কিছু দ্বারা বা কোনো কিছু দিয়ে কোনো কিছু কাজ করা হচ্ছে কর্ম কারক। তো যদি আমরা এই উদাহরণগুলোর মাধ্যমে ভালোভাবে একটু গুরুত্ব সহকারে দেখি তাহলে দেখবো যে কারক সম্পর্কে ধারণা আমাদের পরিষ্কার হয়ে যাবে। তাহলে আগেই বলে দিয়েছি যে একটা কারক করতে গেলে তার প্রথম বাক্যের মধ্যে থেকে আমাদের ক্রিয়াপদ খুঁজে নিতে হবে, ক্রিয়াপদকে কতগুলো প্রশ্ন করতে হবে, সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে যদি কোনো উত্তর পাওয়া যায় তাহলে সেই কারক, যেমন হচ্ছে ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করলে সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে যদি কোনো উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কর্তৃকারক। ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে যদি কোনো উত্তর পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে কর্মকারক। ক্রিয়াপদকে কবে কখন কোথায় দিয়ে প্রশ্ন করলে সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে যদি কোনো উত্তর পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে প্রতিফলন কারক। ক্রিয়াপদকে কোনো কিছুর জন্য বা উদ্দেশ্যে যদি কোনো কিছু করা হয় তাহলে সেটাকে বলা হয় নিমিত্ত কারক। কোনো কিছুর উৎপত্তি বা কোনো কিছু থেকে জাত বা ধ্বংস হয় যদি কোনো কিছু সেটাকে বলা হয় অপাদান কারক। আর দ্বারা দিয়ে কর্তৃক অনুসর্গ উচ্চাসে, তো কোনো কিছু দ্বারা কোনো কিছু কাজ করা হলে সেটাকে বলা হয় কর্ম। এটাই হচ্ছে কারক সম্পর্কে একটা প্রাথমিক ধারণা। কারক সম্পর্কে আরো বোঝার জন্য আরো কিছু আপনাদের বুঝিয়ে দেয়।
এখানে এখানে একটা বাক্য দেওয়া হচ্ছে, বাক্যটা হচ্ছে যে রমেশ সকালে মাঠে ফুটবল। এই বাক্যের মধ্যে আমি যদি কারক নির্ণয় করতে যাই তাহলে দেখবো যে এই বাক্যের মধ্যে প্রথম আমাদের খুঁজে নিতে হবে কি ক্রিয়াপদ। মানে এই বাক্যের মধ্যে ক্রিয়াপদ হচ্ছে খেলে। হচ্ছে ক্রিয়াপদ। ক্রিয়াপদ কিন্তু আমরা প্রশ্ন করি কে খেলে, তাহলে তার উত্তরে আমরা পাবো যে মানুষ ক্রিয়াপদকে ক্রিয়াপদ কে দিয়ে প্রশ্ন করলে ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করলে ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করলে সে প্রশ্নের পরিপ্রেক্ষিতে যে উত্তর পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে সত্যিকার। সেরকম ভাবে ক্রিয়াপদকে কি বা তাকে দিয়ে দিয়ে প্রশ্ন করলে তা ক্রিয়াপদকে পদে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অধিকারী। ক্রিয়াপদ জন্ম বা উদ্দেশ্য প্রশ্ন করলে লিখতে পারে। দ্বারা দিয়া একটি বোঝানো কিছু
ভারতীয় কর্তৃক নিযুক্ত মন্ত্রী দ্বারা তাদের ক্রিয়াপদ চিহ্নিত করার যে প্রক্রিয়া সেটাকে আমাদের দিলেন যে ক্রিয়াপদকে যদি পেয়ে দিয়ে প্রশ্ন করে সে ক্রিয়াপদ যদি পেয়ে দিয়ে প্রশ্ন করে সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে যদি দেখা যায় যে যেটা পাওয়া যাচ্ছে হচ্ছে প্রক্রিয়ারও ক্রিয়াপদ ব্যক্তি বা তাকে দিয়ে প্রশ্ন যদি সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে উত্তর পাওয়া যায় তাহলে সেখানে হচ্ছে কর্মধার ক্রিয়াপদকে কবে কখন কোথায় দিয়ে প্রশ্নকে যদি বিষয় প্রশ্নের পরিপ্রেক্ষিতে কোনো উত্তর পাওয়া যায় তাহলে সেখানে আমরা অধিকারণ কারো দ্বারা দিয়ে কর্তৃক বোঝাবে অর্থাৎ কোনো কিছু দ্বারা যেমন তীর থেকে তাল হয় যেমন কোঠার দিয়ে কাঠ কাটা হয় যেমন আস্তে দিয়ে ঝুল কাটা হয় এগুলো হচ্ছে দ্বারা দিয়ে করতে গেলে কোনো কিছু দ্বারা যদি তুমি কাজ করা হবে তাহলে সেখানে আর বৈদ্য থেকে সে বোঝাবে অর্থাৎ কোনো কিছু থেকে উৎপত্তি যদি হয় বা ধ্বংস যদি হয় সেখানে হয় সেটা হয় কোনো কিছু নিমিত্ত যদি সেটা নির্দেশ যদি নির্দেশ কারো উদ্দেশ্যে করার জন্য নিমিত্ত ওখানে কাজ করা হয় হচ্ছে কারো করার জন্য এবারে আমরা জানবো যে বিভক্তি কাকে বলে কারো যেসব বর্ণনা উৎস উৎস
নামপদ বা ক্রিয়াপদ তাকে বলে বিপদ। যেসব বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দ, যেসব বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নামপদ বা ক্রিয়াপদ গঠন করে তাকে বলে বিভক্তি। শব্দের সাথে যেটা যুক্ত হয় সেটা হচ্ছে নামপদ, ধাতুর সাথে যে যোগ হয় সেটা হচ্ছে ক্রিয়াপদ। শব্দ যে বিভক্তি নামপদ বিভক্তি নামপদ আমার হচ্ছে যেমন শব্দ বা হচ্ছে যেসব বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে যেসব বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নামপদ বা ক্রিয়াপদ গঠন করে তাকে বলে বিভক্তি। এখানে হচ্ছে শব্দের সঙ্গে যে বিভক্তি যেটা হচ্ছে সেটা হচ্ছে নামপদ, আর ধাতুর সঙ্গে যে বিভক্তি হচ্ছে একটা উদাহরণ সাজানো বলতে পারে রাম ব্যক্তি সংস্কৃতি শান্তি বিভক্তি নামপদ, কাজ এবং বিস্তার সংস্কৃতি বিভক্তি সংস্কৃতি ক্রিয়াপদ। তো যেসব বর্ণ বা যেসব বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নামপদ বা ক্রিয়াপদ গঠন করে তাকে বলে বিভক্তি। বিভক্তি হচ্ছে শব্দযোগ বিভক্তি সংখ্যা নামপদ, ধাতু বিভক্তি সংখ্যা ক্রিয়াপদ। বিভক্তি শব্দের লিখিত শব্দটি বিভক্তি মানে অর্থাৎ প্রত্যয় দিলে পাওয়া যায় প্রত্যয় দিলে আপনি বিভক্তি শব্দের অর্থ বিভক্তি শব্দের অর্থ
বিভাজন বা বন্টন, বিভাজন বা বন্টন, বিভাজন বা বন্টন। বিভক্তি যদি যোগ করতে গেলে অর্থাৎ প্রত্যয় করা হয়, তাহলে বিভক্তি ভর যোগ দিয়ে এই না বিভক্তি শব্দের অর্থ হচ্ছে বিভাজন বা বন্টন। বিভক্তি ক্ষেত্রে তাকে বলুন বিশেষ করে দ্বন্দ্ব বা বর্ণবোধ শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নামপদ বা ক্রিয়াপদ হতে পারে, তাকে বলে বিভক্তি। এবার আমরা দেখবো যে ওই বাংলায় কারক করবার ক্ষেত্রে কতগুলো কতগুলো বিভক্তি, বাংলা কারক মূলত বিভক্তি হচ্ছে। এ, 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 অ, এ, বিপস্ত। বাংলায় বাংলায় বিভক্তি করার ক্ষেত্রে যে বাংলায় যে ব্যাকরণের ক্ষেত্রে আপনার বিভক্তি হচ্ছে পাঁচটি। এই বুঝতে আমরা জানি যে কোনো একটা পদ যদি বিভক্তি করা হয় বিভক্তিযুক্ত শব্দ সমর্থন হয়। তো যদি সেই বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত না থাকে তাহলে সেটা কখনই পরিবর্তন হয় না। তাই এই ভাষাটা বিভক্তি ছাড়াও একটা বিভক্তি হচ্ছে ভিন্ন বিভক্তি। তাহলে এ কে কে রয়ের উপস্থিত পাঁচটা যে বিভক্তি আছে, এছাড়াও একটা বিভক্তি আছে, সেটা হচ্ছে শূন্য বিভক্তি। শূন্য বিভক্তি কাকে বলে? যে শব্দ বিভক্তি শব্দ বিভক্তি শব্দের যুক্ত হয়ে ওই শব্দ বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে, পদে পরিণত করে। কিন্তু কিছু অপ্রকাশিত থাকে, কিছু অপ্রকাশিত তাকে বলে যে শব্দ বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পরিগণিত করে। নিজে অপ্রকাশ লেখাটা শুনি যেমন রাম, শুনিয়ে বিভক্তি রয়েছে, কিন্তু সেটা অপ্রকাশিত তাকে দেখা যাচ্ছে। শুনিয়ে বিভক্তি যখন শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে নিজে অপ্রকাশিত অবস্থায় তাকে দেখা যাচ্ছে। এবার আমরা এই বিভক্তিগুলো কিভাবে চিনব সেটা বিভক্তি কথা।
এবারে আমরা দেখবো বিভক্তি অর্থাৎ কারক বিভক্তি নির্ণয় করতে হলে আমাদের তো শুধু কারক করলে হবে না, কারকের সঙ্গে বিভক্তি নির্ণয় করতে হবে। তাহলে বিভক্তিকে আমরা চিহ্নিত করতে হবে, কিভাবে বিভক্তি আমরা চিহ্নিত। বিভক্তি চিহ্নিত করা, বিভক্তি আমি কি করে চিহ্নিত করব? তুমি একটা শব্দ লিখো, এটাকে বলবো কারক বিভক্তি নির্ণয়। কারক ও বিভক্তি, কারক বিভক্তি নির্ণয় করা। কিভাবে করবো আমরা? কারক বিভক্তি নির্ণয় করতে হলে প্রথমে বুঝতে হবে যে প্রথমে ক্রিয়াপদ কোনটা, কারণ ক্রিয়াপদ হচ্ছে খায়। ক্রিয়াপদকে প্রশ্ন করি কে খায়, রাম খায়। ক্রিয়াপদকে যে দিয়ে প্রশ্ন করি তার প্রশ্ন করতে যে উত্তর পায় সেটা হচ্ছে কর্তৃকারক। কর্তৃকারক কি খায়, ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে যদি কোনো উত্তর পাই তাহলে সেটা হবে কর্মকারক। এবার আমাদের বিভক্তি নির্ণয় করতে হবে, কারণ যেগুলো বলবো তার প্রত্যেকটা বিভক্তি। এখানে রাম একটা শব্দ, ভাত একটা শব্দ। এই দুটো শব্দের বিভক্তি নির্ণয় করতে গেলে প্রথমে আমাদের দেখতে হবে যে মূল শব্দ আমাদেরকে বের করে নিতে হবে। মূল শব্দ বের করার পর যেটা অবশিষ্ট থাকে সেটা হচ্ছে বিভক্তি। যদি মূল শব্দের পরে কোনো কিছু অবশিষ্ট না থাকে তাহলে জানতে হবে সেটা বিভক্তি নেই, কিন্তু সেটা শূন্য বিভক্তি হবে, কারণ সেই শব্দজ বিভক্তি সমান সম্পদ, তাই বিভক্তি নেই অথচ সেই শব্দ রয়েছে তাহলে সেটা পদে গ্রহণ করতে হবে। সুতরাং প্রত্যেকটা সঙ্গে তাহলে যদি আমরা দেখি মূল শব্দের সঙ্গে মূল শব্দটাকে বের করে নেওয়ার পর যেটা অবশিষ্ট থাকে সেটা হবে বিভক্তি। এখানে রামের রাম শব্দটির মূল শব্দ রাম, মূল শব্দ রাম। তাহলে এই মূল শব্দ রাম বলে এই শব্দ তাহলে বিভক্তি এর সঙ্গে অবশিষ্ট কিছু নেই বলতে হবে, এটা হয়ে যাবে শূন্য বিভক্তি। শূন্য বিভক্তি। একই রকম ভাবে ভাত মূল শব্দ, ভাতের মূল শব্দ এই ভাত শব্দটার মূল শব্দ হচ্ছে ভাত। মূল শব্দ বের করে নেওয়ার পর অবশিষ্ট কিছু রয়েছে, যেহেতু এখানে মূল শব্দ বের করে নেওয়ার পর অবশিষ্ট কিছু নেই তার মানে ধরে হবে এটা এর সঙ্গে কোনো অবশিষ্ট নেই, এটা হবে শূন্য। আরেকটা উদাহরণ আমরা দেখি। রমেশ সকালে রমেশ সকালে বিদ্যালয়ে যায়। রমেশ সকালে বিদ্যালয়ে, এই বাক্যের মধ্যে কারক বিভক্তি নির্ণয় করতে হবে। কারক বিভক্তি নির্ণয় করতে হলে তাহলে প্রথমে আমাদের ক্রিয়াপদ নিয়ে যাবে, ক্রিয়াপদ এখানে কি যায় ক্রিয়া। এবার ক্রিয়াপদ তোমার প্রশ্ন হিসেবে কে যায়, উত্তর হচ্ছে রমেশ। ক্রিয়াপদকে কে দিয়ে
কারক ও বিভক্তি নির্ণয় করতে গেলে প্রথমে কারক নির্ণয় করার জন্য আমাদের প্রথমে একটা বাক্য যদি দেওয়া থাকে, একটা কারক নির্ণয় করার ক্ষেত্রে যদি দেখা যায় যে কারক করতে হয়, তাহলে দেখা হবে যে একটা বাক্য যদি দেওয়া থাকে, তাহলে সেই বাক্যের মধ্যে প্রথমে আমাদের নিতে হবে ক্রিয়া। আমরা এখানে রমেশ সকালে বিদ্যালয়ে যায়, বাক্যের মধ্যে ক্রিয়া খুঁজে নিতে যায়, যাই হচ্ছে ক্রিয়া। এবার ক্রিয়াপদ যদি প্রশ্ন করি যে কে যায়, ক্রিয়াপদকে কে কে প্রশ্ন করলে সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কর্তৃকার। মানে কে যায়, রমেশ যায়, রমেশ হচ্ছে কর্তৃকার। এবারে ক্রিয়াপদকে সকলটাকে প্রশ্ন করি, কে যায়, উত্তর আসছে না। কি যায়, উত্তর আসছে না। কাকে যায়, উত্তর আসছে না। কার জন্য যায়, উত্তর আসছে না। কখন যায়, উত্তর আসছে না। ক্রিয়াপদকে কবে কখন কোথায় দিয়ে প্রশ্ন করলে সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে যদি কোনো উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অভিযোগ। আমরা ক্রিয়াপদকে বিভিন্ন ভাবে প্রশ্ন করে দেয়, যে প্রশ্ন উত্তরে যে উত্তর আসবে তাহলে সেটা তাকে একই রকম প্রশ্ন করি, কে যায়, এর উত্তর হচ্ছে না। কি যায়, কাকে যায়, কবে যায়, কখন যায়, কার জন্য যায়, সরি আসছে, কোথায় যায়। ক্রিয়াপদকে কোথায় যায় গিয়ে প্রশ্ন করি, ক্রিয়াপদকে কবে কখন কোথায় দিয়ে প্রশ্ন করলে সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে যদি কোনো কিছু পারে সেটা হচ্ছে। এবার আমাদের বিভক্তি জানতে হবে, এর মধ্যে বিভক্তি আছে। মানে রমেশ, রমেশের মূল শব্দ হচ্ছে রমেশ, হচ্ছে শূন্য বিভক্তি, শূন্য বিভক্তি। কিন্তু সকালে যদি আমরা মূল শব্দ যোগ করি, সকালে থাকে মূল শব্দ হচ্ছে সকাল, বেতনের পর যেটা অবস্থা তাহলে অধিকরণ এই সকাল হচ্ছে মূল শব্দ, অবশিষ্ট শব্দ হচ্ছে একই রকম ভাবে বিদ্যালয়, মূল শব্দ বিদ্যালয়, মূল শব্দ বিদ্যালয় বের করে অবশিষ্ট হচ্ছে। তাহলে বিভক্তি চিহ্নিত হবে সবচেয়ে সহজ পদ্ধতি। যদি কোনো বাক্যের মধ্যে কারণ করতে পারে, তাহলে প্রথম আমি সে কারণটা বলতে কি, কে, কি বা কাকে কবে কখন কোথায় স্থান কাল সময় এবং বেঁচে থেকে সে বাঙালি এখন থেকে এগুলি প্রশ্ন করে যখন সেটা তো কারো বা আমরা বিভক্তি উল্লেখ করতে চাই, সেই কারগুলো কারগুলোকে যদি বিভক্তি উল্লেখ করতে হয়, দেখা যায় যে মূল যে বিভক্তি পাঁচটা বলেছিল, যে কে, 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 র, এ, অন্তঃস্থ, এই যে পাঁচটা ছটা, এইগুলো যদি না থাকে তাহলে সেটা হয়ে যাবে শূন্য, শূন্য বিভক্তি। সেটা হচ্ছে শূন্য বিভক্তি। তো আমরা মূল শব্দ যেগুলো থাকবে, মূল শব্দের মধ্যে মূল শব্দ ক্ষেত্রে আমরা কয়েকটি বিভক্তি হবে, কারণ এগুলো হচ্ছে সেগুলি হচ্ছে বিভক্তি। যেমন এখানে হচ্ছে বিদ্যালয় একটা শব্দ, বিদ্যালয়ের মূল শব্দ হচ্ছে বিদ্যালয়, বিদ্যালয়ের মূল শব্দ বিদ্যালয় থেকে যখন যেটা হয়ে থাকে কি একই রকম ভাবে রমেশের মূল শব্দ রমেশ বলে, রমেশের কোনো বিশিষ্ট বিভক্ত নেই, এটা হচ্ছে শূন্য বিভক্তি হয়ে যাবে। আর সকাল হচ্ছে মূল শব্দ, সকাল মূল শব্দ আপনাকে রামকে যদি বলি রামকে, রাম হচ্ছে মূল শব্দ, রামের সঙ্গে মূল শব্দ বর্তমানের পর পেয়ে থাকে কিছু করবে। তবে এখানে হচ্ছে এটা হচ্ছে অধিকরণ কারণ যে বিভক্তি সাধারণ কারণ ক্ষতি কারণ যেহেতু ইয়ে পেতে হয় অন্তঃস্থের মেয়েদের মাথায় আমি তাহলে হচ্ছে শূন্য। তো ছটা বিভক্তি যেটা বলছে এর মধ্যে যদি সেগুলো না থাকে তাহলে সামনে। আর তৃতীয় বিভক্তি হচ্ছে তৃতীয় বিভক্তি
তিনশো বিভক্তি যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয়, একাধিক কারকে ব্যবহৃত হয়, যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাকে বলে তির্যক বিভক্তি। যেমন এগুলো একের অধিক মানে ছটা যে কারো কাছে যদি একটা কারকের অধিক এই কারকগুলো যে বিভক্তিগুলো ব্যবহার হয় তারপরে তির্যক। তো বিভক্তি চেনার উপায় হলো, তাহলে কারক হচ্ছে, কারককে যদি আমরা চিহ্নিত করতে চাই তাহলে প্রথমে দেখবো যে একটা বাক্য দেওয়া থাকবে। কারক যদি প্রথমে বের করতে হবে তাহলে দেখা যাবে যে একটা বাক্য দেওয়া থাকবে, সেই বাক্যের মধ্যে কারণ নির্ণয় করতে হলে প্রথমে আমাদের বাক্যের মধ্যে ক্রিয়াপদটা বের করতে হবে। এখানে একটা বাক্য দেওয়া আছে রাম ভাত খায়, এই বাক্যের মধ্যে থেকে আমাদের প্রথম সেটা বের করতে হবে, সেটা হচ্ছে ক্রিয়া। ক্রিয়াটাকে কে দিয়ে প্রশ্ন করলাম, কে খায়, উত্তর আসছে, অবশ্যই আসছে, কে খায় উত্তর আসতে করতে পারো। কি খায় এর উত্তরটা নয়, কি খায় উত্তর আসছে ভাত। তাহলে ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করবে সেটা হচ্ছে কর্তৃকারক, তার পরিপ্রেক্ষিতে যদি কোনো উত্তর আসে কর্তৃকারক, ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করবে তার পরিপ্রেক্ষিতে যদি কোনো উত্তর সেটা হচ্ছে কর্মকারক। আর বিভক্তি চেনার উপায় হচ্ছে যে কোন একটা কারকের যে শব্দ দেওয়া থাকবে সেই মূল শব্দের মধ্যে থেকে মূল শব্দ বের করার পর যেটা অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে বিভক্তি। যেমন এখন একটা দেওয়া আছে রমেশ একটা শব্দ, এই শব্দের মূল শব্দ বের করলে রমেশ, বের করার পর যদি দেখি যে কোনো কিছু অবশিষ্ট নেই তার মানে শূন্য বিভক্তি। আর যদি দেখা যায় সকাল অবশিষ্ট হবে মূল শব্দ বের করলে দেখুন মূল শব্দ সকাল থেকে বের করলে নিয়ে অবশিষ্ট থাকে, এই হচ্ছে এই বিভক্তি। এরকম ভাবে দ্বিতীয়টা হচ্ছে মূল শব্দ দ্বিতীয়টা, মূল শব্দ দ্বিতীয়টা বের করলে পরে থাকবে বিভক্তি। মোট ছটা, এ কে কে র এর অন্তস্থ এবং শূন্য বিভক্তি। এই ছটা বিভক্তি যদি না থাকে তাহলে এটা শূন্য বিভক্তি। সাধারণত র বা এর এগুলো হচ্ছে সম্বন্ধ পদের ক্ষেত্রে ব্যবহার হয়, সম্বন্ধ পদ সম্বন্ধ পদের ক্ষেত্রে ব্যবহৃত হয়।